নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত নেন যুদ্ধ ঘোষণা করা, ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। নরেন্দ্র মোদীর কাছে প্রায় সেটা নির্দেশ, তিনি বলেছিলেন দরকার হলে বাংলাদেশকে আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর কি, এরা সামরিক অভিযান করছে। অন্তত এবার ভারত এবার একটা অপারেশন ইঁদুর শুরু করে। ভারত যদি বাংলাদেশের দিকে তাকায় তাহলে পাকিস্তান দেখে নেবে। পাকিস্তান তো দেখে নিয়েছিল, পহেলগাঁওর ঘটনার পর তো ভারতকে দেখে নিয়েছিল, তাই না? তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আগে দেখুক, বিচার করুক, সেগুলো আগে করুক। তারা আমেরিকার থেকে পয়সা নিয়ে ঋণ নিয়ে আবার ঋণের জালে জড়িয়ে পড়েছে। এই কথাগুলোর কোনো আর গুরুত্ব দেওয়ার কিছু নেই, মানে গুরুত্ব দিলে, প্রত্যুত্তর দিলে তাকে মহান করে দেওয়া হয়। ওইটা একটা মেসেজ আর কি, একটা বার্তা, যে মানে দেখে শুনে এমন একটা ভাব মনে হয় যে বাংলাদেশ এই মুহূর্তে আর কি আমেরিকার থেকেও একটা মহাশক্তিধর দেশ, এমন একটা ভাব দেখাতে চাইছেন আর কি। আমি যেটা তুলনা করি যে ইঁদুর আর হাতি, সেরকম আর কি। কেউ কেউ মজা করে একসময় বলছিলেন না যে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে ভারত পাকিস্তানের ক্ষেত্রে অপারেশন সিঁদুর করেছিল, বাংলাদেশের ক্ষেত্রে অপারেশন ইঁদুর করা উচিত। তো সেরকম আর কি একটা ব্যাপার। এখন বাংলাদেশ এরকম ভাবছেন যে তারা বিরাট, আসলে তাদের ধারণা তাদের পেছনে পাকিস্তান, আমেরিকা, চীন সবাই আছে, ফলে তারা যা খুশি তাই করতে পারে, কিন্তু কেউ যে সেভাবে থাকবেন না সেটা তারা বুঝতে পারছেন না। ৭১ থাকেন, কেউ কিছু করতে পারেননি, তার এখন কি? এই যে ভারত বিরোধিতা প্রথম সুরটা তো আমাদের প্রফেসর ইউনূস শুরু করেছেন ক্ষমতা গ্রহণের আগেই। এই যে সেভেন সিস্টার অশান্ত হতে পারে, এই কথাটা তিনি মুখে তুলে দিয়েছেন প্রথমেই। এর প্রতিক্রিয়া কি আজকে ১৬-১৭ মাসের বাংলাদেশ? না, তার তো মানে উদ্দেশ্য নেই, তিনি এসছেন যে ভারত বিরোধিতা করবেন, সেই উদ্দেশ্য নেই। এবং যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের যে প্রথম সারির গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন যে উগ্র ভারত বিরোধিতায় বাংলাদেশের চরম ক্ষতি হচ্ছে, মানুষ দুর্দশাগ্রস্ত হচ্ছে, সেটা তিনি বলেছেন কাল। এবং সেটা ঘটনা, সেটা এখন বাংলাদেশের মানুষ তো সেটা বুঝতে পারছেন, তারা তো, আমার ধারণা তারা বুঝতে পারছেন, যে কারণে তারা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা দেখবো, আমি জানি না তোমার কাছে পৌঁছেছে কিনা। ৫ জন মার্কিন কংগ্রেসের বিভিন্ন কমিটির নেতা, তারা ইউনূসকে একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে তারা বলেছেন, তারা প্রথম কথা বলেছেন যে আপনি নির্বাচন ঘোষণা করছেন, এর জন্য অভিনন্দনযোগ্য। আমরা চাইবো ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ, এবং কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন যাবেন না, এবং স্পষ্ট ভাষায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার আমেরিকার কংগ্রেসের ৫ জন তারা সাংসদ, তারা বিভিন্ন সেনেট কমিটির, ফরেন রিলেশনস কমিটির, আরো যারা কমিটির, তারা কিন্তু কেউ চেয়ারম্যান, কেউ সদস্য। এটা আজকের দিনে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা যে এরা আজকে ইউনূসকে চিঠি দিলেন। এটা আজকে নিশ্চয়ই, আমি জানি না, ইউনূস তো আমেরিকার দিকে তাকিয়ে থাকেন, ওয়াশিংটনের কথায় নাকি ওঠে বসেন, এরকম বলা হয়ে থাকে। আশা করি তিনি শেখ হাসিনার সময় যখন মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা চিঠি দিতেন, সেই সময়কার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সেটা যেরকম গুরুত্ব দিয়ে দেখা হতো, আমার মনে হয়, আশা করি যে ইউনূস সরকার বুঝবে সম্পর্কে পশ্চিমে দেশের ধারণা কিন্তু বদলাতে শুরু করেছে। ফলে এরকম একটা বিচিত্র ধরনের জগা খিচুড়ি সরকার আগে কখনো বাংলাদেশ দেখেনি। ধরুন একটা সময় সেনা সরকার ছিল, সেনা সমর্থিত সরকার ছিল, 111 ছিল যেটাকে বলা হয় সরকার, তারপরে বিএনপি সরকারও ছিল। প্রত্যেকে কিন্তু একটা ক্ষমতা কেন্দ্রীভূত ছিল এবং একটা জায়গা থেকে সেই সরকারের নীতি নির্ধারিত হতো। আজকে এটা কিরকম একটা, সেই আমাদের যেটা জানি না, বলবে বুঝতে পারবেন কিনা আসলে বাংলাদেশের দর্শকরা, যে রাবণের 10 মাথার মতো 10টা মাথা, ইংরেজিতে বলা হয় হাইড্রা হেডেড, মানে জীববিজ্ঞান যারা পড়েছেন তারা জানে যে হাইড্রার বহু মাথা, এই সরকারের বহু। ফলে খুব সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে। একদিন দেখলাম একজন রিক্সা চালককে রয়ের এজেন্ট বলা হয়েছে, সে বেচারা কি বস্তুই জানে না, সে কে তাকে এজেন্ট বলে মারধর করা হয়েছে। মানে কোনো একজন
কাউকে তিনি কোনো একজন যিনি হয়তো তিনি ভারতীয় দূতাবাসের ঘনিষ্ঠ কেউ কাউকে রিক্সা করে নিয়ে যাচ্ছিলেন, সুতরাং তিনি রয়েলেই যেতেন। তার এদের জীবন জীবিকা তো এক দুর্বিষহ। তারাই তো এখন বলছেন প্রকাশ্যে যে আমরা তো শেখ হাসিনার সময় ভালো ছিলাম, কারণ তারা তো রাজনীতি করতেন না, রাজনীতিবিদরা অসুবিধায় ছিল, বিপক্ষে, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু সাধারণ মানুষ তো ভালো ছিল, সুখে ছিল, স্বস্তিতে ছিল। সেই সুখ স্বস্তি সব কেড়ে নেওয়া হয়েছে। ফলে দুর্ভাগ্যজনক এই 5ই আগস্টের পর যে বিশাল এক প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ নতুন ভাবে যাত্রা শুরু করলো, পরে দেখা গেল এটা অতল গহ্বরে ডুবে যাচ্ছে। সেই লোকটি নির্বাচন চায় না, তার নাম মোহাম্মদ ইউনূস। বাকিদের কথা বাদ দিলাম, ওই ছাত্র বা জামায়াত তো বাদ দিলাম। যে লোকটি নির্বাচন চান না তিনি হচ্ছেন ইউনূস। তিনি অজুহাত খুঁজছেন কি করে পেছোবেন, কি করে পেছোবেন। সুতরাং এই ধরনের ঘটনা, যেমন হাদির পরিবার বলছে ইউনূসই দায়ী, এবং ইউনূস নির্বাচন পেছানোর জন্যই হত্যাকাণ্ড করিয়েছে। আমি বলছি না, যে সংবাদপত্রে চাপা হয়েছে, এবং তারা একটা আন্দোলনের কর্মসূচিও দিয়েছে এরপর। একই সঙ্গে যে দীপুচন্দ্র দাসকে যেভাবে মারা হয়েছে, কিন্তু দেখেছো তো নিশ্চয়ই দীপুচন্দ্র দাসের পরিবারের সঙ্গে শেখ হাসিনা কথা বলেছে, এবং সেই তার বাবা বলেছেন যে আপনি আর দেশে নাই, সেই কারণে এই ঘটনা ঘটে, আপনি থাকলে ঘটনা ঘটছে। ভেবে দেখো, সে তো আওয়ামী লীগের কর্মী নন, আওয়ামী লীগের কোনো নেতা নন, সাধারণ মানুষ। আমি এটাই বলতে চাইছি যে সাধারণ মানুষ এখন বুঝতে পারছেন যে শেখ হাসিনার প্রয়োজনীয়তাটা কি। আর ভারতেও ধীরে ধীরে কিন্তু একটা জনমত তৈরি হচ্ছে যে শেখ হাসিনার বিকল্প সত্যি কিছু ছিল না ভারতের কাছে। ভারতকে অনেকে অভিযুক্ত করা হয়, কেন আওয়ামী লীগকেই একমাত্র ভারত পছন্দ করত। আজকে তো দিনে দিনে স্পষ্ট হচ্ছে যে কেন পছন্দ করত, এবং যেটা ওটা না থাকলে বাংলাদেশের সেই সময়কার নেতা মন্ত্রী তারা এসে ভারতকে বারবার বলেছিলেন যে আওয়ামী লীগ যদি সরকার না থাকে তাহলে কিন্তু সব থেকে বেশি বিপদে বাংলাদেশ তো পড়বেই, কিন্তু আপনারাও পড়বেন। সে ঘটনাটা তো আজকে সত্য হচ্ছে, তাই না? এখন এইটাই হচ্ছে বিষয়, কিন্তু এইটার মানে এই নয় যে জোর করে এখন তো আওয়ামী লীগকে বসিয়ে দেওয়া যাবে না। সেটা বাংলাদেশের মানুষ যেভাবে ধীরে 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 মত প্রকাশ করছেন, ভারতেও যারা একসময় মনে করতেন শেখ হাসিনাকে প্রস্থাপন করে দেওয়া উচিত, তারাও কিন্তু একই কথা বলছেন। এবং এইটা একটা ব্যাপার যে নিঃসন্দেহে যে এটা ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সত্যি ভারত বাংলাদেশ সম্পর্কে কি সিদ্ধান্ত নেবে। ঢাকা শহরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সমিতি তারা প্রকাশ্যে সমাবেশ করেছেন, মিছিল করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, এবং সংখ্যালঘুরা যে আশঙ্কিত, এবং ঠিক একই সময় যে 71-এর আগে যে ঘটনা ঘটছিল সেই ধরনের ঘটনার দিকে নিয়ে যাচ্ছে ক্রমশ বাংলাদেশের বর্তমান সরকার। কোনো নিয়ন্ত্রণ নেই। এবং আজকে তো প্রথম পাতায় আমি একটি দ্বিতীয় বৃহত্তম সংবাদপত্রের আমি পড়লাম প্রবন্ধ প্রতিবেদন যে ইউনূসকে আরো শক্ত হাতে মোকাবিলা করতে হবে। তো তারা চাইছেন যে যদি শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়, যে আশা আকাঙ্ক্ষা মানুষের তৈরি হয়েছিল, ইউনূস তাতে ব্যর্থ হচ্ছেন। ফলে আমি বলতে চাইছি ইউনূস সম্পর্কে বাংলাদেশের মানুষ এবং পশ্চিম দুনিয়াও কিন্তু মত বদলাতে শুরু করেছেন, এবং তার বুঝতে পেরেছেন তিনি একটি আপাদ মস্তক ব্যর্থ লোক, এবং তিনি আপাদ মস্তক কেবল জঙ্গিদের প্রশ্রয় দিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। যেটা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু হিন্দু দীপু দাসের হত্যার পর স্বাভাবিকভাবেই ভারতে সর্বাধিক মানুষ হিন্দু, এবং সেখানে শাসক দল তারা হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী, তাদের যে আরএসএস সংগঠন তার যে শাখা প্রশাখা তারা হিন্দু কোথাও অত্যাচারিত হলে তারা তো বলছেন যে হিন্দু অত্যাচারিত হলে তো আর কোনো দেশ নেই, একমাত্র ভারতই তাদের পাশে দাঁড়াতে পারে। এবং তুমি হয়তো দেখেছো যে আরএসএস এর প্রধান মোহন ভাগবত তিনি কলকাতায় বসে বলেছেন যে ভারত সরকারের এবারে হস্তক্ষেপ করার সময় এসে গেছে। মোহন ভাগবত বলেছেন, যেটা ছাপা হয়েছে, যে আসলে বোধহয় ভারত অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের সিগন্যালের জন্য। যুক্তরাষ্ট্র সিগন্যাল দিলে তবে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে। তার মানে যুক্তরাষ্ট্র সিগন্যাল দিচ্ছে না শেখ হাসিনাকে ফেরত দেওয়ার, এটাই প্রকারান্তরে বুঝিয়েছেন। তাদের একটা রাজনীতি হচ্ছে দ্বিমুখী, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস বিরোধী, একই সঙ্গে বিজেপি বিরোধী। ফলে সকলে মিলে একত্রিত হয়ে আন্দোলন করছে এরকম কিছু না, পৃথক পৃথক এজেন্ডা তাদের আছে। আর পশ্চিমবঙ্গে যেহেতু আগামী দিনে ভোট আছে, এবং
তৃণমূল কংগ্রেস তো পাল্টা জবাব দিয়েছে যে আরে নরেন্দ্র মোদী আর অমিত শাহ নীরব কেন, তারা তো কিছু বলছেন না, তারা বলছেন না, তাদের চেলা সাঙ্গরা সব এইসব হইচই করছেন। এরকম এটা একটা আসলে না, এর পিছনে খুব সিরিয়াসলি আমার মনে হয় এর মধ্যে একটা রাজনৈতিক বিষয় রয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গের ভোট আসন্ন, আসামেও ভোট আসন্ন, শুভেন্দু অধিকারী আসামের মুখ্যমন্ত্রীকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছিলেন দরকার হলে বাংলাদেশকে আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর কি। যেমন ভারতের পার্লামেন্টে যখন স্থল সীমান্ত চুক্তি হয় বা সেগুলোর একজনও বিরোধিতা করেননি, তেমনি শেখ হাসিনা সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে যে সিদ্ধান্ত, ওই রিপোর্টে আছে কি, ওই রিপোর্টে 3টি বিষয় আছে না। একটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের জন্য চ্যালেঞ্জ, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, এবং এটা ভারতের সভ্যতার ইতিহাস, সভ্যতার সংস্কৃতির কারণ, আজকের বলে না। 3, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। এবং যে মুসলিম নেতা সাংসদ আসাদুদ্দিন ওয়েসি বলেছিলেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত, তাহলে সম্পর্ক ভালো হবে, তিনিও কিন্তু এই রিপোর্টে সহমত যে না, ফেরত দেওয়ার ব্যাপারে সম্ভব না। এটা ভারতের সিভিলাইজেশন কালচার। কেউ বিপদে পড়লে, প্রাণ সংশয় থাকলে ভারতের আশ্রয় দেয়। এই যে বাংলাদেশ সবসময় এরকম একটা মেরুকরণের মধ্যে ছিল, মুক্তিযুদ্ধ পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শ কখনো তারাই চালিকা শক্তি হয় বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি 71 থেকেই ছিল। তারা পরবর্তীকালে তাদের স্থান, তাদের জমি অনেকটা বাড়াতে পেরেছে, এবং ফলে তারা প্রভাব বিস্তার করছে। আজকে যে বাংলাদেশ, যে ওভারঅল যদি দেখি, তাহলে হচ্ছে সেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হাতে, তারাই চালিকা শক্তি। ফলে সেই কারণেই যেটা বলা হয়ে থাকে, যে বলা হচ্ছেও, আমি উল্লেখও করেছি এর আগের দিন, যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টে রিপোর্ট দিয়ে বলেছে যে 71-এর থেকেও বড় চ্যালেঞ্জের মুখে আজকে বাংলাদেশ এবং ভারত। এই হচ্ছে বাস্তব অবস্থা, এবং দুর্ভাগ্যজনক যে এখানে নির্বাচন ঘোষণা করা হবে বলে তার নামে যা চলছে, এবং প্রত্যেকটা ব্যর্থতার দায় ভারতের উপর চাপিয়ে দিয়ে নিজেদের মুখ লুকাতে চাইছে ইউনূস সরকার। সর্বশেষ ঘটনা যত হচ্ছে হাদির মতো একজন ইসলামপন্থী এক যুবকের মৃত্যু। সে ভারত বিরোধী ছিল, সেটা তার আদর্শগত দিক, সে নিয়ে কোনো আমার বক্তব্য নেই, থাকতেই পারে যার আদর্শ, কিন্তু তাকে যেভাবে বুকে টেনে নিয়েছেন ইউনূস, ফলে ইউনূস নিজেও সে একই আদর্শের লোক, ভারত বিরোধী, তিনি নিজেকে প্রমাণ করলেন। এবং অথচ তার পরিবারের লোক, যেটা বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আজ, যে তার ভাই প্রকাশ্যে, তার দল প্রকাশ্যে বলেছে যে এই হত্যা করিয়েছে ইউনূস সরকার। অথচ ভারতের নাকি হত্যাকারী পালিয়ে গিয়েছে বলে ভারতের হাই কমিশনারকে তলব করা হচ্ছে। হাস্যকর পরিস্থিতি। নিজের দেশের মানুষ তাকে দায়ী করছেন, আর তিনি দায়ী করছেন ভারতকে, অথচ কোনো তদন্তই তিনি করেন। গতকালও একটা চায়ের আমন্ত্রণে বাংলাদেশের হাই কমিশনারকে ডাকা হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী, সেটাকে তলব বলছে, লিখছে বাংলাদেশের কাগজ, কিন্তু আমি নিজে বলেছি তাদের যেটা তলব নয়। তলব হলে আনুষ্ঠানিকভাবে একটা বিবৃতি দিতে হবে, কিন্তু তলব নয়, কারণে তাকে তলব করবেন না বলেই তাকে শুধু সত্যি সত্যি চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, যে আসুন আমরা একসাথে বসে চা খাই, এবং চা খেয়ে পারস্পরিক আলোচনা করব। ভারতের যুগ্ম সচিব যিনি বাংলাদেশ দেখেন, বি শ্যাম, তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন, বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা হাদির যে হত্যা, সেটা উপযুক্ত একটা তদন্ত করে যেই তদন্ত রিপোর্ট যাই হোক সেটা আমাদের কাছে জানান। তারপরে কিন্তু তদন্ত কিছু না করে আগাম একটা রায় ঘোষণা করে দিচ্ছেন যে ভারত দায়ী, ভারতে পালিয়ে গেছে। অথচ ভারতে পালিয়ে গেল কিভাবে, সীমান্ত পেরোলো কি করে, সীমান্তে বিজেপি কি করছিল, কোনো তথ্যই ভারতকে না জানার। অর্থাৎ রাজনৈতিক কারণে একটা ভারত বিরোধী জিগির পরিবেশ তৈরি করার জন্য ইউনূস সরকার নিজেরাই চেষ্টা করছে। অথচ সেই বিচিত্র এক সরকার, এই তো সেই বলি না আমি, বকচ্ছপ ঝকা খিচুড়ি একটা সরকার, সেই সরকারের আর্থিক উপদেষ্টা বলছেন আমরা ভারত থেকে 1 লাখ টন চা আমদানি করছি, এবং পাকিস্তান থেকেও করছি। তুমি দুটো হিসাব দেখো, দুটোর মধ্যে তফাৎ হচ্ছে প্রায় দামের 30 কোটি টাকা।
পাকিস্তান থেকে যেটা আনছেন সেটা 30 কোটি টাকা বেশি দাম দিয়ে, আর ভারত থেকে যেটা আনছেন সেটা 30 কোটি টাকা কম দাম দিয়ে। এবং আরো কিছু কিছু বলছে, ভারতের সঙ্গে আমাদের কিন্তু বাণিজ্যিক সম্পর্ক খারাপ হয়নি, আমরা প্রয়োজনে ভারত আমাদের সাহায্য করছে। ভারত সাহায্য করছে তার আর্থিক উপদেষ্টা বলছেন, আর ভারত তার পররাষ্ট্র উপদেষ্টা আর প্রধান উপদেষ্টা তারা ভিন্ন মুখে ভিন্ন করে কথা বলছেন।